ইরানের হাতে মার খেয়ে ডোনাল্ড ট্রাম্প যে পাগল হয়ে গেছে সেটার প্রমাণ সে আরও একবার দিল। তার দীর্ঘদিনের মিত্র, অর্থাৎ সে উঠতে বসলে উঠেছে, বসতে বললে বসেছে, এমন মিত্ররা তাদেরকে অবশেষে শাস্তির আওতায় নিয়ে আসলো এই ডোনাল্ড ট্রাম্প। খেপাটে, পাগলাটে এবং হিংস্র স্বভাবের এই ডোনাল্ড ট্রাম্প তার দ্বারা যে সব কিছু সম্ভব সেটা সে আরও একবার প্রমাণ দিল। মিথ্যা অজুহাতে, মিথ্যা ইস্যুকে দাঁড় করে ইরানের উপরে আক্রমণ করে যেভাবে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে সেটা মানব ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সহ এমন কোনো শীর্ষ নেতৃবৃন্দ নেই যে তারা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আঘাতে নিহত হয়নি, শাহাদাত বরণ করেনি। তার একটা উদ্দেশ্য ছিল মেইনলি, সেটা হচ্ছে ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। পারমাণবিক বিষয় নিয়েও ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে তবুও আমেরিকার কিছু যায় আসে না। এমনকি ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরান আরও বেশি শক্তিশালী হলেও আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না। কিন্তু মূলত তার সমস্যা একটা জায়গায়, কেন ইসলামিক শাসন ব্যবস্থা ইরানে চালু রয়েছে। এই রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাতে যেই আজকে ডোনাল্ড ট্রাম্প একজন, দুইজন, তিনজন নয়, শত শত ইরানিকে হত্যা করেছে এবং তার প্রধান টার্গেটই ছিল এই রেজিম ব্যবস্থার প্রধান কর্ণধার যারা, যাদের শাসনের উপরে ভিত্তি করে, যাদের উপরে নির্ভর করে এই রেজিম ব্যবস্থা টিকে রয়েছে। অবশেষে ডোনাল্ড ট্রাম্প সেখানেও চরমভাবে ব্যর্থ হয়েছে। তার ধারণা সম্পূর্ণভাবে ভুল ছিল। কিন্তু এরপরে ডোনাল্ড ট্রাম্প খেপে গেল এবং সে তার মিত্র রাষ্ট্রগুলোকে ধরতে শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ভিতরে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে যেখানে ইরান ইস্যুতে যে রাষ্ট্রগুলো সহযোগিতা করেনি বা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়নি সেই সমস্ত রাষ্ট্রদের বিরুদ্ধে চরম প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। এবং এটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একার সিদ্ধান্ত নয়, মূলত ডোনাল্ড ট্রাম্পের সাথে যারা ছিল তাদেরকে নিয়েই এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথমে দেখে নেওয়া যাক কেন এই টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ন্যাটো মিত্ররা ক্রিটিক্যাল মোমেন্টে আমেরিকার পাশে দাঁড়ায়নি। বিশেষ করে ন্যাটো এর ভিতরে বার্ডেন শেয়ারিং নিয়ে তাদের বহুদিনের একটা অসন্তোষ ছিল। Trump's mindset is simple, but if you are not contribution, you are not a reliable ally. ট্রাম্প বোঝাতে চাচ্ছে, যদি তুমি কোনো অবদান না রাখো তাহলে সেটা এমন একটা পরিস্থিতি বা এমন একটা পরিবেশ তৈরি করে যেটার মাধ্যমে প্রমাণ দেয় যে তুমি আমার সহযোগী নয়। তাহলে তোমাকে আমি কেন রাখবো? এই ন্যাটো তৈরির মূল উদ্দেশ্যই ছিল ডোনাল্ড ট্রাম্প বলে নাই, আমেরিকা যখন চাইবে তখন ন্যাটোকে সেভাবে ব্যবহার করবে এবং আমেরিকা যেদিকে যেতে বলবে ন্যাটো সেদিকে যাবে। ইউরোপকে রাশিয়ার হাত থেকে রক্ষা করার জন্যই ন্যাটো গঠিত হয়েছিল। কিন্তু আজকে ন্যাটো ইরান ইস্যুতে তারা দেখিয়ে দিয়েছে, অন্যায়ভাবে যদি ন্যাটোদেরকে ডাকা হয় বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোকে ডাকা হয় তারা কোনোভাবে সাড়া দিবে না। তো সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প তাহলে কেন ক্ষুব্ধ হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প মনে করে যুক্তরাজ্য এবং স্পেন, এই রাষ্ট্র দুইটা সবথেকে বড় ভূমিকা পালন করেছে ইরান ইস্যুতে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে বা ন্যাটো রাষ্ট্রগুলোকে দূরে থাকতে। এবং এই রাষ্ট্রগুলো তারা চায়নি ইরান ইস্যুতে জড়াতে। তারা মনে করেছিল যে যেখানে নিজেদের কোনো স্বার্থ নেই, নিজেদের কোনো সমস্যা নেই, নিজেদের কোনো ঝুঁকি নেই, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, সেখানে কেন অযথা ইউরোপ জড়িয়ে নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট বলেছিলেন যে ওয়ার ইজ নট আওয়ার চয়েস, দিস ইজ এ স্ট্রং মেসেজ। অন্যদিকে কিয়ার স্টারমার সরকারও জানিয়ে দিয়েছিল, ইউরোপ ইজ নট ব্যাকিং ডাউন, অর্থাৎ বিগ পিকচার ইনসাইড। এই ঘটনা আমাদের কি শিখাছে? ন্যাটো ইজ নট অ্যাজ ইউনাইটেড অ্যাজ ইট লুকস, অ্যালায়েন্স পলিটিক্স ইজ শিফটিং অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট ইজ উইনিং ওভার কালেকটিভ স্ট্র্যাটেজি। ইন সিম্পল ওয়ার্ডস, দেয়ার আর নো পারমানেন্ট ফ্রেন্ডস, অনলি পারমানেন্ট ইন্টারেস্ট। অর্থাৎ এই ঘটনায় বুঝিয়ে দিচ্ছে যে আসলে স্থায়ী বলে কোনো বন্ধু হয় না, একমাত্র স্বার্থের মাধ্যমেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে এখানেই তিনটা দৃশ্য সামনে চলে আসছে। ডোনাল্ড ট্রাম্প তার এই সহযোগী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যেহেতু প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে চাচ্ছে, তাই প্রথম সে চেষ্টা করবে চাপ বাড়াবে এবং বাস্তবে চেষ্টা চালিয়ে যাবে এই চাপ তৈরি করার মাধ্যমে রাষ্ট্রগুলোকে এখন পর্যন্ত পক্ষে নিয়ে আসতে। যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি সরিয়ে নিয়েও বার্তা দেবে। এছাড়া ন্যাটোর ভেতরে বড় ধরনের বিভাজন তৈরি হবে। ইতোমধ্যে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে স্পেনে আমেরিকার যে বাহিনী রয়েছে বা আমেরিকার যে ঘাঁটিটি সেটা সরিয়ে নেবে এবং রোমানিয়া ও পোল্যান্ডে তারা এই ঘাঁটি গড়বে। অর্থাৎ স্পেন থেকে সম্পূর্ণভাবে আমেরিকা তার সামরিক ঘাঁটি সরিয়ে নেবে, তার সেনাদেরকে সরিয়ে নেবে এবং স্পেনের সাথে সব ধরনের বাণিজ্যিক এমনকি আন্তর্জাতিক চুক্তি থেকেও সরে আসবে।
এবং ট্যারিফ, বড় ধরনের ট্যারিফ বসাবে এই হচ্ছে স্পেনের উপরে। আর দ্বিতীয়ত, যুক্তরাজ্যকে চাপে ফেলার জন্য বা কেয়ার স্টারমারকে বিপদে ফেলার জন্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সাথে যুক্তরাজ্যের যে দীর্ঘদিনের একটা শত্রুতা চলে আসছে, এটাকেই দুর্বলতম জায়গা হিসেবে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপরে তার যে সমর্থন ছিল, বিশেষ করে যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিক, এখানে আমেরিকা যে সমর্থনটা দিয়েছিল তারা সেখান থেকে সরে আসবে এবং তারা নতুনভাবে সমর্থন প্রদান করবে আর্জেন্টিনাকে। এই সমর্থন যদি আমেরিকা প্রদান করে আর্জেন্টিনার পক্ষে, তাহলে এটা যুক্তরাজ্যের জন্য বড় একটা পরাজয়। 1982 সালে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে বড় ধরনের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ব্রিটিশদের পক্ষে অবস্থান নিয়েছিল আমেরিকা এবং আর্জেন্টিনার একেবারে ঘরের কাছে এক প্রকার, যেখানে পানি ফেললেই এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার পানি যে পড়ে, সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এক প্রকার দস্যুতা করে বা এক প্রকার জোর করে। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বের করে নিয়ে ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়, যে আমেরিকা প্রধান ভূমিকা পালন করেছিল। অবশেষে সেই আমেরিকা ফকল্যান্ডের উপর থেকে তার সমর্থন উঠিয়ে এনেছে এবং আর্জেন্টিনার পক্ষে সমর্থন দেবে। এটাকেই মূলত একটা কৌশল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাচ্ছে, যদি তোমরা আমার পক্ষে না থাকো তাহলে মনে রাখবে তোমাদের পক্ষেও আমি থাকবো না। এবং এখনও আমেরিকা বোঝাতে চাইছে যে ইউরোপ যে ভূস্বার্গিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, ইউরোপ যেভাবে তারা উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে, ইউরোপ যেভাবে নিজেদেরকে নিরাপত্তা বোধ মনে করে, এমনকি আফ্রিকা বা বিশ্বের বিভিন্ন জায়গায় ইউরোপের রাষ্ট্রগুলো এখনই তারা যে সাম্রাজ্যবাদ কায়েম রাখতে পেরেছে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমেরিকার সমর্থনের কারণে। তাই কোনোভাবে আমেরিকা আর ইউরোপের এই রাষ্ট্রগুলোর পক্ষে তাদের সমর্থন দেবে না। তবে হ্যাঁ, ইউরোপ এখন দুই ভাগে বিভক্ত। যারা আমেরিকার পক্ষে ছিল সেই জার্মানি, ইতালি, ফ্রান্স, এমনকি রোমানিয়া, পোল্যান্ডের মতন রাষ্ট্রগুলো, এদের পক্ষে আমেরিকা থাকবে, এদেরকে সাহায্য সহযোগিতা করবে। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, এই সাহসী, এই সিংহ পুরুষ, সে উল্লেখ করেছে, উই ডো নট ফেয়ার ইউ। কেন আমরা তোমাকে ভয় পাই না? কারণ স্পেন একা নয়, ইউরোপীয় ইউনিয়নের শর্ত অনুযায়ী যদি ইউরোপের কোনো একটা রাষ্ট্র কোনোভাবে আক্রান্ত হয় বা কোনো ধরনের সমস্যায় পড়ে, তাহলে সেই সমস্যাটা গোটা ইউরোপিয়ান ইউনিয়নের উপরে পড়বে, গোটা ইউরোপীয় রাষ্ট্রের উপরে পড়বে। তাই আমেরিকা যদি স্পেনে কোনো ধরনের আঘাত করার চেষ্টা করে, সেটা বাণিজ্যিকভাবেও, তাহলে ইউরোপ ঐক্যবদ্ধভাবে সেটার মোকাবেলা করবে। ইউরোপীয় ইউনিয়নের এই শর্ত অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তি অনুযায়ী এখানে চরমভাবে আমেরিকা একা হয়ে যাচ্ছে এবং সে ন্যাটোকে তার পাশে নিতে পারছে না। যদি ইতিমধ্যে আমেরিকা এই প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেভাবে হোক যুক্তরাজ্য এবং স্পেনকে যদি সে বাগে আনতে পারে, তাহলে অন্তত গোটা ইউরোপকে, এমনকি ন্যাটোকে আবার সে তার পক্ষে আনতে পারবে। কিন্তু এই জায়গায় চরমভাবে একটা ঠান্ডা যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধে পেদ্রো সানচেজ এবং কিয়ার স্টারমার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা কোনোভাবেই অন্যায়ের পক্ষে দাঁড়াবো না। কেননা এই ইসরায়েল রাষ্ট্র প্রকৃত হলোক্যাস্ট সংগঠনকারী রাষ্ট্র। এখানে ইরান নির্দোষ। ইরান কখনো আগ বাড়িয়ে তারা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে আঘাত করেনি, ইউরোপে আঘাত করেনি বা ইসরায়েলে আঘাত করেনি। তাহলে কেন আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার জন্য আমরা ইরানের বাড়িতে যেয়ে, ইরানের ঘরে যেয়ে কেন ইরানের উপর আক্রমণ করব? এই জায়গায় মূলত সঠিক পক্ষে থেকে পেদ্রো সানচেজ এবং কিয়ার স্টারমার তারা আমেরিকার হুমকিকেও ভয় না পেয়ে তারা এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।